1204 সাল থেকে 1757, 550 বছর মুসলমানরা দুর্দণ্ড প্রতাপের সাথে এই অঞ্চল শাসন করেছে। মুসলমানদের কোনো অভাব ছিল না। ব্রিটিশরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে 1757 সালে স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটিয়ে হিন্দুত্ববাদী গোষ্ঠীর সহায়তায় এদেশের শাসনভার হাতে তুলে নিল। তারপরে সংগ্রাম চলতে থাকলো। 1857 সালে সিপাহী বিদ্রোহে কত মুসলিমকে তারা হত্যা করেছে তার হিসাব তারা দেয় নাই, আজও দেয়নি, তারা দিতে পারবেও না। তারপরেও মুসলমানরা থেমে থাকেনি। ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এর মধ্যে শত দাঙ্গা বাঁধিয়েছে। নোয়াখালী, বিহার, ক্যালকাটায় হত্যাযজ্ঞ চালিয়েছে 46 সালে। তারপরেও মুসলমানরা থেমে থাকেনি। 1947 সালে যখন স্বাধীন ভূখণ্ডে একটি সূর্যের আভা দেখা দিল, তখন হিন্দুস্তান কেঁপে উঠল যে মুসলমানরা আবার হয়তো দুর্দণ্ড প্রতাপের সাথে এই অঞ্চলকে শাসন করবে। যারা সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাদের সহ্য হলো না। তারা পিছনে লাগলো কিভাবে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা যায়। এবং যারা বুঝতে পারেনি, যারা দেশের মানুষের ভাষা বুঝতে পারেনি, যে কারণে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছিল। 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হলো। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়েছিলেন, সাম্যের বাংলাদেশ পাবো, মানবিক মর্যাদার বাংলাদেশ পাবো, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ পাবো, মুক্ত গণতন্ত্র পাবো। কিন্তু গত 53 বছরে, সর্বশেষ 16 বছর, টোটাল 53 বছরে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না এদেশের 90% সাধারণ মানুষ মুক্তি পেয়েছে, অর্থনৈতিকভাবে মুক্তি পেয়েছে, রাজনৈতিকভাবে মুক্তি পেয়েছে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে। যখন ছাত্র জনতার উত্তাল হয়ে উঠল আন্দোলন, 5ই আগস্ট বিগত ফ্যাসিস্ট সরকারের পতন হলো, এদেশে ছাত্র জনতার বিজয় হলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হলো। তিনি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহণ করলেন এবং শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য, সংস্কার করার জন্য কর্মকাণ্ড পরিচালিত হতে থাকলো। তখন তাদের সহ্য হলো না, আবার নতুন ইস্যু দাঁড় করিয়েছে, বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। তার ব্যাখ্যা পূর্ববর্তী নেতৃবৃন্দ খান আসাদ সহ পরিষ্কারভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আজকে ডক্টর ইউনূস তাৎক্ষণিকভাবে যখন উপলব্ধি করলেন, ভিসা বন্ধ করে দিয়েছে ভারত সরকার, সীমিত করে দিয়েছে ভিসা। উনি ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে যারা আছেন, হাই কমিশনার, রাষ্ট্রদূত, তাদেরকে গতকাল ডেকে উনি মিটিং করেছেন। সেখানে অনুরোধ করেছেন দিল্লি থেকে দূতাবাস সরিয়ে বাংলাদেশে অথবা প্রতিবেশী যে কোনো দেশে দূতাবাস স্থাপন করা হোক। সরকারের যেই প্রধান তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারে, তাকে আপনাদের ভালো লাগছে না। কেন লাগছে না? কারণ আপনারা উপলব্ধি করতে পারছেন এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের হয়ে যাওয়া গণতন্ত্র, বসে পড়া অর্থনীতি, লুটপাট হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করছেন। দেশের মানুষকে পূর্ণ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যে নির্বাচন ব্যবস্থা আপনারা ভেঙে ফেলেছেন, তছনছ করে ফেলেছেন, সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত নেতাকে, তাদের প্রতিনিধিকে নির্বাচন করতে পারে না, যে কারণে তারা ভোট কেন্দ্র যাওয়া থেকে বিরত থেকেছেন। তখন আপনারা চমকে উঠলেন। কিন্তু যে যতই তড়িঘড়ি করুন, যারা যতই চমকে উঠুন, এই সাম্প্রতিক সম্প্রীতির এই বাংলাদেশে কেউ অশান্তি সৃষ্টি করতে পারবেন না। আপনারা শুধু ভারতে মুসলিমই হত্যা করেন না, আপনারা মানবাধিকার সর্বোচ্চ লঙ্ঘন করেন। বাংলাদেশে আপনারা জানেন আমাদের
ফেলানীকে যেমনি হত্যা করা হয়েছিল, আমরা যেমনি ভাবে কষ্ট পেয়েছি, ঠিক তেমনি ভাবে সোনা দাসকে যখন তারা হত্যা করেছে তেমনি ভাবে আমরা কষ্ট পেয়েছি। কারণ এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় এবং সমতলের যারা আমরা বাসিন্দা রয়েছি, এবং রিক্সাওয়ালা থেকে শুরু করে কৃষক, শ্রমিক, পেশাজীবী এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যবসায়ী, সর্বশ্রেণী পেশার মানুষ এদেশে বসবাস করে, এদেশকে ভালোবাসে। তাই এদেশে কোনো অশান্তি চায় না, অশান্তি দেখতে চায় না। তাই আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই, আজকে সর্বশ্রেণী পেশার মানুষকে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্র নির্বাচন যেমন জরুরি, যেন তেন একটা নির্বাচন হলে তাহলে 53 বৎসর কি অপরাধ করেছিল? একটা ভালো নির্বাচন অনুষ্ঠান করতে হলে আগে রাষ্ট্র সংস্কার করতে হবে। রাষ্ট্র সংস্কারের জন্য প্রতিটি পেশাজীবী মানুষের সাথে কথা বলতে হবে, তাদের উপলব্ধি জানতে হবে, তারা কি চায় কি চায় না সেটা বুঝতে হবে। সংবিধানে সেগুলো সংযোজন করতে হবে। সংবিধানে তো এটাও ছিল, সংবিধানের 27 ধারা বলা ছিল দেশের সকল, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক সাধারণ জনগণ। আমি কোন নেতাকে বলতে শুনি নাই, শুধু বলতে শুনেছি সকল ক্ষমতার উৎস নাকি নাগরিক। কিসের উৎস? নাগরিক মালিক। আজকে যদি রাষ্ট্র সংস্কার না করে তড়িঘড়ি করে একটা নির্বাচন হয়ে যায় তাহলে সে আগের মতোই হবে। সচিব মহোদয় থেকে শুরু করে পিয়ন পর্যন্ত যারা সংবিধান অনুযায়ী রাষ্ট্রের কর্মচারী, তারা ভেবে বসেছিলেন রাষ্ট্রের মালিক, আর এদেশের আমরা, আপনারা যারা প্রজা, আমরা যারা মালিক, তারা হচ্ছে দাস, প্রজা। এই অবস্থা যাতে না থাকে, সত্যিকার অর্থে অর্থনৈতিক মুক্তি আসে, ঋণ খেলাপি যেন আর নতুন করে তৈরি না হয়, যে কারণে সংস্কারের কার্যক্রম চলছে। তবে সরকারের কাছে আমরা মুসলিম লীগের পক্ষ থেকে যেটা নিবেদন করতে চাই, দীর্ঘ 16 বছর নির্বাচনী স্বাদ থেকে এদেশের মুক্তিকামী, গণতন্ত্রকামী মানুষ যেহেতু বঞ্চিত, তাই অতি দ্রুত বিভিন্ন দল থেকে আহ্বান করা হচ্ছে, আপনি একটি রোডম্যাপ ঘোষণা করুন এবং সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচন অনুষ্ঠান করুন, সংবিধান সংশোধনের প্রস্তাবনা আনুন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা রয়েছেন তারা চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন, বরণীয় হয়ে থাকবেন। যদি কোটি কোটি মানুষের চাপে ধাক্কায় যেন কোনো প্রকারের নির্বাচন অনুষ্ঠান করে বিদায় নিয়ে চলে যান, তাহলে দেশের সাধারণ মানুষ কোনোদিনই আপনাদেরকে স্মরণে রাখবে না। এবং আপনার কর্মকাণ্ড ক্ষমতা গ্রহণের পর থেকে আজ পর্যন্ত আমরা লক্ষ্য করছি আপনারা দেশের ভালো করার জন্যই চেষ্টা করছেন, ভালো করছেন, করে যাবেন সেই প্রত্যাশা রেখে, এবং এদেশে গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সকলের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা রেখে সবার কাছে দোয়া আছে এবং সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি।